আজকে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। ওকে, আচ্ছা 9 নাম্বার অঙ্ক নাকি সেটা আরো কোনো অঙ্ক আছে? দেখো তো। নাই, অনেকটাও রয়েছে। আচ্ছা অঙ্ক রয়েছে। প্রশ্ন কি দাঁড়াও, প্রশ্ন কি বোঝা যায়? দেখো তো। পাঁচটা আসছে প্রশ্ন। Right. বুঝলাম। এখন বোঝা যায়? জি আচ্ছা, রাত্রি একজন খুচরা ব্যবসায়ী, তিনি তার কারবার হিসাব বই দুতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন না। তার মানে একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন। তার কারবারের জি হিসাব বই হতে নিম্নোক্ত খতিয়ান উদ্ধৃতিগুলো নেওয়া হলো। এই খতিয়ান উদ্ধৃতিগুলো নেওয়া হয়েছে, দেখো খেয়াল করো, এখানে সবগুলোই কিন্তু সম্পদ এবং দায়। ওকে, এখানে দেওয়া আছে 1 জানুয়ারি 2013 সালের, অর্থাৎ 2013 সালের প্রারম্ভিক কিছু টাকা দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে 31 ডিসেম্বর 2013 সালের সমাপনী টাকা দেওয়া আছে। তোমাদের ইয়াতে দেখো, তোমাদের 2002 লিখা, তাই না? জি ঠিক করো, 2003 লিখো। 2000 আচ্ছা 2003 নেই না স্যার, 13। 13 জি ওকে, তো এখানে কিছু সম্পদায় দেওয়া আছে, প্রারম্ভিক সম্পদায় এবং সমাপনী সম্পদায়। নিচে কিছু তথ্য দেওয়া আছে। প্রশ্ন দেখো, এখানে ক খ গ ঘ ঙ, অর্থাৎ এখানে 5টা প্রশ্ন। পরীক্ষায় 5টা প্রশ্ন থাকে না, থাকে জি না, 3টে থাকে। 3টা থাকে। তো আমরা শিকার জন্য 5টা প্রশ্ন দিলাম আর কি। ওকে, প্রশ্নটা দেখো, বলছে কি সমাপনী প্রাপ্য নোট ও প্রদেয় নোটের পরিমাণ নির্ণয় করো। খেয়াল করে, এই যে প্রদেয় নোট, প্রাপ্য নোট প্রাপ্যে আছে কিন্তু সমাপনীতে দেওয়া নাই। খেয়াল করছো? জি অর্থাৎ সমাপনী প্রদেয় নোট, সমাপনী প্রাপ্য নোট আমরা বের করব। ক্লিয়ার? তো শুরু করো। ক নাম্বার প্রশ্ন, প্রথমে লিখো সমাপনী প্রাপ্য নোট সমান, সমাপনী প্রাপ্য নোট সমান। লেখা শেষ? জি স্যার। সাদিয়া লেখা শেষ? জি দেখো প্রাপ্য নোট প্রারম্ভিকে আছে কত টাকা? 8,000 টাকা। জি 8,000। 8,000। নিচে খেয়াল করো, এই যে অন্যান্য তথ্যাবলী আছেন তার নিচে দেখো প্রাপ্য নোট। আমার মনে হয় দেখতে মনে সমস্যা হচ্ছে, দেখো এখন দেখা যায় না? জি স্যার, দেখা যায়। এই দেখো প্রাপ্য নোট 2,000 টাকা আদায় হয়েছে, তার মানে কি প্রাপ্য নোট বাড়লো নাকি কমলো? কমছে স্যার। মানে 8,000 থেকে 2,000 টাকা নোট আদায় হয়েছে, তার মানে কত টাকা হলো? 6,000 টাকা। জি পরেরটা দেখো, এটা হবে নতুন, রস্যকরটা আসে নাই। নতুন প্রাপ্য নোট পাওয়া গেছে 5,500, তার মানে প্রাপ্য নোট বাড়লো নাকি কমলো? বাড়ছে। বাড়ছে। স্যার। প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। এই প্রাপ্য নোটের কাহিনী শেষ। 8,000 মাইনাস 2,000 প্লাস 5,500। কথা ক্লিয়ার? জি ওকে, তো সলিউশনটা লিখো। 8,000 যোগ 2,000, 8,000 প্রাপ্য নোট সমাপনী প্রাপ্য নোট সমান 8,000 বিয়োগ 2,000 যোগ নতুন আরো পাওয়া গেছে 5,500। হ্যাঁ, টোটাল কত হয়? 11,500 না? জি গেল একটা। এবার বের করি আমরা কি সমাপনী প্রদেয় নোট। আচ্ছা, প্রাপ্য নোটে কি কোনো সমস্যা আছে? জি না। আচ্ছা দেখো প্রদেয় নোট, প্রদেয় নোট প্রারম্ভিকে আছে 10,000 টাকা, পাইছো তোমরা?
জি জি স্যার পাইছি। নিচে দেখো প্রদয় নোটের 1000 টাকা পরিশোধ করা হলো, তার মানে কি প্রদয় নোট বাড়লো নাকি কমলো? কমছে কমছে। তার মানে 1000 টাকা মাইনাস। নতুন 1500 টাকার প্রদয় নোট প্রদান করা হলো, তার মানে আবার প্রদয় নোট বাড়লো না কমলো? কমছে বাড়ছে। বাড়ছে। প্রদয় নোট প্রদান করা হলো, টাকা প্রদান করা হলো। বাড়ছে যদি বলতো প্রদয় নোটের টাকা পরিশোধ করা হলো তাহলে বুঝতাম কি কমছে। ওই দেখো এর আগের লাইনটা, প্রদয় কমছে। টাকা পরিশোধ করা হলো, 1000 টাকা কমছে। আর এই নোট প্রদান করা হলো মানে কি নোটের স্বীকৃতি প্রদান করা হলো, আরো নোটের পরিমাণ নাকি? বাড়ছে তার মানে জি সমাপনী প্রদয় নোটটা কিভাবে বের করবো? 10,000 মাইনাস 1000 যোগ 1500 নাকি? 10,500। আচ্ছা, তো লিখো এইভাবে। প্রারম্ভিকে আছে 10,000 মাইনাস 1000 প্লাস 1500। 1500, হ্যাঁ টোটাল কত? 10,500। 10,500 500। গুড, কমপ্লিট। এখানে কোন প্রশ্ন আছে? জি না। না থাকার কথা ছিল, থাকলো না কেন? খেয়াল করো, এখানে প্রাপ্য নোট একটা সমন্বয় আছে না, এই যে নোটের 2% জি টাকা সঞ্চিতি তৈরি করতে হবে, এটা আসবে না, এটা পরে, এটা আর্থিক বিবরণীতে শো করতে হবে। ওকে, জি জাস্ট আমরা এখানে বের করব কত টাকার প্রাপ্য নোট ছিল আর বছর শেষে কত টাকার প্রাপ্য নোট আছে, আমরা সমাপনী প্রাপ্য নোটটা বের করব। ওকে, জি বুঝছি। আচ্ছা তারপরে আসি খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নটা কি বলছে? মূলধন উত্তোলনের সুদ নির্ণয় করো নাকি? জি তো খেয়াল করো একটা জিনিস, আমরা জানি মূলধনের সুদটা বের করি প্রারম্ভিক এবং অতিরিক্ত মূলধনের উপরে। কিসের উপরে? প্রারম্ভিক হতো আচ্ছা, এখানে কিন্তু প্রারম্ভিক মূলধন নাই, আমাদেরকে আগে প্রারম্ভিক মূলধনটা বের করতে হবে, নয়তো আমরা এই মূলধনের সুদ বের করতে পারবো না। তো আমরা সরাসরি খ নাম্বার আগে গ নাম্বার দেখো লিখা আছে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়, পাইছো? জি পাইছি। হ্যাঁ, আমরা আগে গ নাম্বারটা করব, তারপরে আমরা খ নাম্বারটা করব। প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয়ের ঘর বানাও, এই যে ঘর, ঘরটা দেখছো? জি স্যার দেখছি স্যার। আচ্ছা, ঘরটা বানাও, বানাই আমাকে বলো। ওকে, শেষ। তারপরে দেখো আমরা প্রারম্ভিক এবং সমাপনী মূলধন বের করব। তো বক্সে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন দেয়া আছে, সেগুলো আমরা নিয়ে বসাবো। প্রথমে দেখো কি আছে, নগদ তহবিল। এটা কি সম্পদ নাকি দায়? সম্পদ। সম্পদ। সম্পদ লিখো প্রারম্ভিকে লিখো 25,000 আর সমাপনীতে লিখো 8,000। 8,000। হুম, ব্যাংক জমা অতিরিক্ত। 25,000 আর 8,000। তারপর কি দেওয়া আছে? ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত কি সম্পদ নাকি দায়? দায়। স্যার ব্যাংক জমাতিরিক্ত দায় দায়। এখানে দেখো ব্যাংক জমাতিরিক্ত অবলিক ব্যাংক ওভারড্রাফট দেওয়া আছে, সেম জিনিস কিন্তু। এটা সম্পদ দায় দায় স্যার অগ্রিম ওভারড্রাফট ওভারড্রাফট জমাতিরিক্তের ইংলিশ হচ্ছে ওভারড্রাফট। ওকে, তার মানে দুইটাই দায়ের পাশে লেখো 7,000 এবং 8,000। ব্যাংক জমাতিরিক্ত 7,000 আর একটা হচ্ছে কি 8,000। 8,000। তারপর বিবিধ পাওনাদার, এটা কি দায় না? জি এর দিকে লিখো প্রারম্ভিকে আছে 10,000, সমাপনীতে নাই, নাই তো নাই, লিখো 10,000 টাকা পাওনাদার, 10,000। লিখে শেষ? জি শেষ। দেখো দেনাদার 12,000 এবং 15,000, এটা কি সম্পদ না? জি লিখো 12,000 আর একটা হচ্ছে 15,000। তারপর বকেয়া বেতন, এটা কি সম্পদ নাকি দায়? সম্পদ। দায় দায়, বেতনটা হচ্ছে খরচ আর বকেয়া হচ্ছে বকেয়া বেতন দায় দায়। দায়ের দিকে লিখো 500 এবং 300। বকেয়া বেতন 500
300 তারপর আচ্ছা তারপর দেয়া আছে 6% ঋণ। ঋণটা কি সম্পদ নাকি দায়? দায়। দায় পাশে লিখবো প্রারম্ভিকে 30,000, সমাপনীতে নাই, তাহলে সমাপনীতে কত লিখবো বলো তো? 30,000 লিখুন তো। আগে দেখবো এখানে যদি ঋণ পরিশোধ না করে থাকি তাহলে 30,000 লিখবো, আর যদি পরিশোধ করি জি ওই পরিশোধের টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা লিখবো। নাকি ঋণ, বিনিয়োগ এবং স্থায়ী সম্পদ তিনটা জিনিস নাকি? জি দেখো তো কোথাও আছে কি ঋণ পরিশোধ করা হয়েছে? নাই। দেখো ঋণ 30,000 30,000। ওকে, জি তারপরে বিনিয়োগটা কি সম্পদ না? বিনিয়োগটা কি সম্পদ না? সম্পদ স্যার হ্যাঁ, সম্পদের পাশে লিখো এই যে প্রারম্ভিকে নাই, সমাপনীতে আছে বিনিয়োগ, সমাপনীতে 60,000 টাকা। তারপর আর বিনিয়োগ প্রারম্ভিক তাহলে সমাপনী পড়ব, সমাপনী তাহলে প্রারম্ভিক পড়তো না। না, প্রারম্ভিকে থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু প্রারম্ভিকে থাকলে সমাপনীতে থাকবে যদি না বিনিয়োগের টাকা তুমি আদায় না করো। জি আসবাবপত্র 25 এবং সম্পদ না? জি হ্যাঁ, আসবাবপত্র লিখো 25,000 আর হচ্ছে 30,000। তারপর প্রদেয় নোট প্রারম্ভিকে 10,000 আর সমাপনীতে কত বলো তো? এই যে আমরা বের করছিলাম, এই যে সমাপনী প্রদেয় নোট 10,500 পাইছো? 10,500 হ্যাঁ, জি তার মানে পাইছি। 10,000 এবং 10,500 প্রদেয় নোটটা কি সম্পদ নাকি দায়? দায় দায়। দায় সম্পদ লিখো এই প্রদেয় নোট কি সম্পদ নাকি দায়? দায় দায় দায়। আচ্ছা, তারপরে কি প্রদেয় নোট পরে কি আছে? প্রাপ্য নোট কি সম্পদ না? জি প্রারম্ভিকে 8,000 আর সমাপনীতে আমরা বের করেছিলাম 11,500। ওকে, তো সম্পদের দিকে লিখো প্রদেয় নোট, প্রাপ্য নোট 8,000 প্রারম্ভিকে, 11,500 সমাপনীতে হচ্ছে 11,500। দেন বক্স কমপ্লিট তো? জি এবার নিচে দেখবো এই ঋণ, বিনিয়োগ এবং স্থায়ী সম্পদ কিছু আছে কিনা। প্রথম লাইনে আছে প্রতি মাসের শুরুতে 1,000 টাকা করে নগদ উত্তোলন করেন তিনি। ব্যবসায়ী এত টাকার পণ্যদ্রব্য বিক্রয় করে ওই বিক্রয়লব্ধ অর্থ ব্যক্তিগত ব্যাংক হিসেবে জমা করেন। তিনি কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন এত টাকা ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করেন। এ উত্তোলিত টাকা 3,000 টাকা এবং ব্যক্তিগত বাইসাইকেল বিক্রয়লব্ধ সমুদয় অর্থ 2,000 টাকা দিয়ে এত তারিখে তিনি কারবারের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন। খেয়াল করো, ডেলিভারি ভ্যান এটা হচ্ছে সম্পদ, স্থায়ী সম্পদ নাকি? জি স্থায়ী সম্পদ। ঋণ, বিনিয়োগ এবং স্থায়ী সম্পদ এই তিনটা যদি থাকে আমরা আনবো। তার মানে এটা ডেলিভারি ভ্যান, এটা স্থায়ী সম্পদ, এটা আসবে। কত টাকা? কত? উত্তোলন থেকে 3,000 টাকা আর বাইসাইকেল বিক্রি করে, তার ব্যক্তিগত বাইসাইকেল বিক্রি করে আনছে আরো 2,000। এই 3,000 এবং 2,000 যোগ করে কত হয়? 5,000। এই 5,000 টাকা দিয়ে একটা ডেলিভারি, 5,000 ক্লিয়ার? এই 5,000 টাকা দিয়ে ডেলিভারি ভ্যান কিনছে। ওকে, ডেলিভারি ভ্যান এটা কি প্রারম্ভিকে লিখবো নাকি সমাপনীতে লিখবো? স্যার প্রারম্ভিকে। প্রারম্ভিকে কেন? প্রারম্ভিক মানে হচ্ছে বছরের শুরু। এটা কি বছরের শুরুতে ছিল আগে? ও জি না, এটাই লেখা পরে কেনা হয়েছে, তার মানে সমাপনীতে কত টাকা? জি 5,000 টাকা দিয়ে কেনা হয়েছে নাকি? জি জি তারপরে দেখো লাইনটা, 1 জুলাই তারিখে 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হয়েছে। আসবাবপত্র আসবে না? অলরেডি আনলিছি। দেখো আসবাবপত্র আছে বছরের শুরুতে 25,000,
আর এই 5,000 যোগ করে কিন্তু 30,000 হয়। আমরা কিন্তু 30,000ই লিখছি, দেখো তো 30,000 জি জি 30,000 তারা যদি দিত 25,000 এবং 25,000, আমরা কিন্তু এখানে লিখলাম না 25,000 এবং 30,000, মনে থাকে? জি জি আর দেখো কোন স্থায়ী সম্পদ বা ঋণ বিনিয়োগ স্থায়ী সম্পদ আছে কিনা? নাই, আর কিছু নাই। আর নাই স্যার ওকে, এবার আমরা কি করব? যোগ বিয়োগ করব। প্রথমে সমাপনী সম্পদটা যোগ করো, মানে সম্পদগুলো বড় হবে। 8,000, তোমরা দুইজনে করো। 15,000, 60,000, 11,500, 5,000। দেখো তো 1,29,500 ইয়েস, 1,29,500, 1,29,500, 1,29,500। 30,500 টাকা থেকে কত টাকা মাইনাস দিতে হবে? মানে এদিকেও লিখো, এদিকেও সমাপনীতে লিখো 1,29,500। 1,29,500 টাকা থেকে মাইনাস করো কত টাকা? 8,000, 300, 30,000, 10,500, নাকি? জি মাইনাস 8,000, মাইনাস 300, মাইনাস 30,000, আর মাইনাস 10,500। 80,700 হ্যাঁ, 80,700, 80,700, মানে হচ্ছে সমাপনী মূলধন হচ্ছে 80,700। এবার বের করো জি প্রারম্ভিক, নাকি? জি এই সবগুলো যোগ করো, কত আছে টোটাল? প্রথমে 25,000 যোগ, তারপরে 12,000 যোগ, তারপরে আবার 25,000 70,000 যোগ, তারপরে 8,000, টোটাল হয় 70,000 টাকা। এই 70,000 টাকা আবার বসাবো আমরা দায়ের দিকে প্রারম্ভিকের মধ্যে। প্রারম্ভিক হুম। এবার এই 70,000 টাকা থেকে এইগুলা মাইনাস করতে হবে। মাইনাস 7, 8, 10, 17 আর 500, 17,500। আচ্ছা, মাইনাস 17,500, 30 আর 10, 40, মাইনাস 40,000, মাইনাস স্যার 12,500 12,500, 12,500। আচ্ছা, আমরা কি পাইলাম? প্রারম্ভিক মূলধন 12,500 এবং সমাপনী মূলধন 80,700 টাকা। ওকে, জি আচ্ছা, এবার আসি আমরা পরের প্রশ্নে। আচ্ছা, আমরা খ নাম্বার প্রশ্নটা ছেড়ে গেছিলাম, এই যে মূলধন ও উত্তোলনের উপরে সুদ নির্ণয় করো, নাকি? জি এবার আমরা খ নাম্বারটা করবো। প্রথমে মূলধনের সুদ লিখো। মূলধনের সুদ সমান, মূলধনের সুদ সমান। প্রথমে আমরা মূলধনের সুদটা বের করি। মূলধনের সুদ সমান, লেখা শেষ? জি জি প্রারম্ভিক এবং অতিরিক্ত মূলধনের উপরে, তাই তো? প্রারম্ভিক এবং জি অতিরিক্ত স্যার মূলধনের উপরে। হ্যাঁ। আচ্ছা, প্রারম্ভিক মূলধন আছে কত? 12,500, তাই তো? জি এই 12,500 টাকার উপরে সারা বছরের সুদ কত পার্সেন্ট? এই যে মূলধন ও উত্তোলনের উপরে 10% সুদ। 10%। আচ্ছা, 12,500 ইন্টু 10% প্লাস, এটা গেল প্রারম্ভিক মূলধন। অতিরিক্ত এবার দেখবো অতিরিক্ত মূলধন কোথায় আছে। থাকতে পারে, নাও থাকতে পারে। আমরা জানি অতিরিক্ত মূলধন কোনটা? মালিক ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানে যা দেয় তাই তো মূলধন, নাকি? জি জি প্রারম্ভিক মূলধন ছাড়া আর কি কি দিছে? ফলো করো, এই যে এই 2 নাম্বার লাইনটা ফলো করো। 3,000 ডিসেম্বর মাসের বেতন 7,500 টাকা। হ্যাঁ, তো দেখো, তিনি কর্মচারীদের ডিসেম্বর মাসের 7,500 টাকা ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করেন। তার মানে মালিক ব্যক্তিগতভাবে এই 7,500 টাকা দিচ্ছেন। এটা কি অতিরিক্ত মূলধন না? জি আচ্ছা, একটা পেলাম। কবে দিছেন?
ডিসেম্বর মাসের বেতন, তার মানে বোঝা গেল ডিসেম্বর। শেষে দিছেন নাকি? জি জি এটা কি সুদ আসবে? জি না। ব্যবহার হয় নাই, একদিনও ব্যবহার হয় নাই, একেবারে শেষ দিন দিচ্ছেন। ওকে, বাট এটা অতিরিক্ত মূলধন, বাট এটা কোনো সুদ আসবে না। আর দেখি কি দিচ্ছেন, এই যে ব্যক্তিগত বাইসাইকেল বিক্রয়লব্ধ সমুদয় অর্থ 2000 টাকা দিচ্ছেন। কবে দিচ্ছেন? 1/3/2013-তে। এটা আরেকটা এটাই কবে দিচ্ছেন? 3 নম্বর মাসের 1 তারিখ, অর্থাৎ 3 নম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত ব্যবহার হয়েছে। এই 2000 টাকা ব্যবহার হয়েছে পুরো কয় মাস? 10 মাস নাকি? জি জি 2000 টাকা সুদ আসবে 10 মাসে। ওকে, তো আমরা এটাকে লিখি 2000 ইন্টু 10% ইন্টু 10, অর্থাৎ 10/12। আচ্ছা, দেখি আর কোন অতিরিক্ত মূলধন আছে কিনা। খেয়াল করো এই লাস্ট লাইনটা, এই লাইনটা, 1 জুলাই তারিখে টাকার আসবাবপত্র ক্রয় করা হয়েছে যার 5/2 অংশ। এই 5000 টাকার 5/2 অংশ হচ্ছে 2000 টাকা। কত টাকা? 2000 টাকা। আসবাবপত্র কিনছে 5000 টাকা দিয়ে, কিন্তু এখানে 2000 টাকা দিছে মালিকে, হইছে অংশ অর্থ মালিকের স্ত্রীর গহনা বিক্রয় করে আনেন। তার মানে এই 5000-এর মধ্যে 2000 টাকা আছে অতিরিক্ত মূলধন। কথা ক্লিয়ার? কথা আবার কইলো 5000 টাকা দিয়ে আসবাবপত্র কিনছেন, এই 5000 কোথায় পেল? এই 5000 টাকার 5/2 অংশ, 5000-কে 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে পাওয়া যায় 2000 টাকা। অর্থাৎ এই 5000 টাকার 2000 টাকা মালিকের স্ত্রীর গহনা বিক্রি করে আনেন। তার মানে 2000 টাকা কে দিছে? মালিক দিল না? জি মানে এটা কি অতিরিক্ত মূলধন না? 5000 না, কিন্তু অতিরিক্ত মূলধন এখানে কত আছে? 2000 টাকা। 2000 পহেলা জুলাই, তার মানে জুলাইয়ের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত ব্যবহার হয়েছে, অর্থাৎ 6 মাস ব্যবহার হয়েছে। তার মানে সুদ আসবে কয় মাসের? 6 মাসের। 6 মাসের। ওকে, আমরা এইভাবে লিখবো। আমরা যদি একটু ভেঙে লিখি আর কি, প্লাস এটার দাম হচ্ছে 5000 টাকা, কিন্তু আমরা 5000 টাকা অতিরিক্ত মূলধন না, আমরা বের করব 5000 টাকার কত অংশ? 2/5। অর্থাৎ 5000-এর 5/2 অংশ, অর্থাৎ এই 2000 টাকা মালিক দিছে। হ্যাঁ, এই 2000 টাকার উপরে কি আসবে? সুদ আসবে, ইনটু 10% ইনটু 6/12। এটাকে ক্লিয়ার তোমরা? জি জি এই একটা প্রারম্ভিক মূলধন, এই একটা অতিরিক্ত মূলধন, এই একটা অতিরিক্ত মূলধন, আর একটা অতিরিক্ত মূলধন আছে যেটার সুদ আসে নাই নাকি? জি স্যার। হ্যাঁ, তো এবার দেখি আমরা ক্যালকুলেশন করে কত টাকা হয়। ক্যালকুলেটর ইউজ করো সবাই, দেখো 1516। সবগুলা একসাথে 12500 এর 10% হচ্ছে 1250, 1250 যোগ 2000 এর 10% হচ্ছে 200 গুণ 10 ভাগ 12 যোগ হচ্ছে 5000-এর 5/2 অংশ হচ্ছে 2000, 2000 ইনটু 10 এর অর্ধেক হচ্ছে 100। আচ্ছা, দেখো তো কত 1310 হয় কিনা তোমাদের? জি শিওর তো? জি স্যার। নাকি আমাকে দেখে বলতেছো? জি না স্যার, আমি করছি আপনারটা দেখে দেখে। ওকে, আচ্ছা, গেল মূলধনের সুদ। এবার বের করব কি? উত্তোলন। ওকে, লিখো উত্তোলনের সুদ সমান। উত্তোলনের সুদ সমান, তো দেখো উত্তোলনের সুদ বের করবো আমরা।
উত্তোলনটা কিভাবে করছে? এই যে বক্সের নিচে দেয়া আছে দেখো, তিনি ব্যবসায় থেকে প্রতি মাসের শুরুতে 1000 টাকা করে উত্তোলন করেন। তাহলে এটার জন্য আমরা সুদ কিভাবে বের করব? প্রতি মাসের শুরুতে হলে মাসিক উত্তোলন ইনটু সুদের হার ইনটু 10% ইনটু 5.5 প্রতি মাসের শুরুতে 6.5, প্রতি জি মাসে স্যার। জি 6.5। তো এটার আমরা সুদ পাবো। দেখি আর কোন উত্তোলন আছে কিনা। তিনি 3000 টাকা মূল্যের পণ্যদ্রব্য বিক্রয় করে ওই বিক্রয়লব্ধ অর্থ ব্যক্তিগত ব্যাংক হিসেবে জমা করেন। এটা কি পণ্য না? করেন। আচ্ছা, এটা জি পণ্য উত্তোলনের উপরে কোনো সুদ আসে না, মনে থাকবে। জি না। তিনি কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন এত টাকা ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করেন। এটা কি অতিরিক্ত মূলধন না? জি স্যার। জি উত্তোলন থেকে 3000 টাকা নিয়ে গেছে আবার মালিকে, নিয়ে কিটা করছে? ডেলিভারি ভ্যান কিনছে। আর কোনো উত্তোলন নাই। তো উত্তোলন আছে প্রতি মাসে 1000, মানে 12 মাসে 12,000, আর 3000 টাকার পণ্য উত্তোলন, অর্থাৎ টোটাল 15,000 টাকার উত্তোলন আছে, তাই তো? জি জি স্যার। কিন্তু সুদ আসবে নগদ উত্তোলনের উপরে। কিসের উপরে? নগদ নগদ উত্তোলন। উত্তোলন অর্থাৎ 1000 ইন্টু উত্তোলন সুদ 10%, 1000 ইন্টু 10% ইন্টু 6 দশমিক কত? 5 না? 6.5। হ্যাঁ, তো লিখো 1000 ইন্টু 10% ইন্টু 6.5, 6.5। হ্যাঁ, কত হয়? 1000 10% 100, 100 ইন্টু 6.5 কত? 150। 650 হ্যাঁ, 100 ইন্টু 6.5 650। লিখো 650। আচ্ছা, গেল আমাদের মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ। এবার পরের প্রশ্নটা কি? আমরা ক শেষ, খ শেষ, গ শেষ। এবার বের লাভ লোকসান বিবরণী বিবরণী। তোমাদের কি লাভ লোকসান বিবরণী ঘর তৈরি করা আছে? জি না। জি না। আচ্ছা, করে ফেলো, করে আমাকে বলো। ওকে, ঘর বানানো কমপ্লিট, তাই তো? জি জি ওকে, তো উপরের নামগুলো লিখছো? জি স্যার লেখছি। লাভ লোকসান বিবরণী 2013 সালের 1 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। আমরা জানি 13 সালের অঙ্ক। আচ্ছা, আমরা জানি এটা কিভাবে শুরু করতে হয়, প্রারম্ভিক এবং সমাপনী মূলধন দিয়ে, তাই তো? আরম্ভিক এবং সমাপনী মূলধন দিয়ে। ওকে, প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন কিছুক্ষণ আগে আমরা বের করেছিলাম। প্রারম্ভিক মূলধন হচ্ছে কত? সমাপনী মূলধন 12,500 এবং সমাপনী মূলধন কত? 80,700। 700। 12,500 এবং 80,700। 12,500 এবং 80,700। ওয়েট করো। শিট। 12,500 আর হচ্ছে 80,700। তারপর আমরা কোথা থেকে শুরু করব পড়া, মনে আছে? বক্সের নিচ বক্সের নিচ থেকে। থেকে ইয়েস, বক্সের নিচ থেকে। তিনি ব্যবসায় হতে প্রতি মাসের শুরুতে 1000 টাকা করে নগদ উত্তোলন করেন। ওকে, উত্তোলনটা কোন পাশে বসাবো আমরা? সমাপনী মূলধনের পাশে। সমাপনী মূলধনের পাশে, এই পাশে, এই যে উত্তোলন। তারপর তিনি ব্যবসায় 3000 টাকা মূল্যের পণ্যদ্রব্য বিক্রয় করে ওই বিক্রয়লব্ধ অর্থ ব্যক্তিগত ব্যাংক হিসেবে জমা করেন। এটা উত্তোলন। তার মানে ওই উত্তোলনের সাথে এটা যোগ হবে নাকি? জি আচ্ছা, এখানে খেয়াল করো, এই 3 নাম্বার লাইনে এই উত্তোলিত টাকা 3000 টাকা এবং ব্যক্তিগত বাইসাইকেল বিক্রয়লব্ধ সমুদয় টাকা, সমুদয় অর্থ 2000 টাকা দিয়ে তিনি একটি কি করেন? ডেলিভারি ভ্যান ক্রয় করেন। উত্তোলন হয়েছে প্রতি মাসে 1000, মানে 12 মাসে 12,000, আরো 3000 টাকার পণ্য, টোটাল 15,000। আবার এই 15,000 টাকা থেকে 3000 টাকা উঠিয়ে নিয়ে করছেন ডেলিভারি ভ্যান কিনছেন। ওকে, তার মানে অ্যাকচুয়ালি উত্তোলন কিন্তু আসলে 15,000 না, 15,000 থেকে 3000 টাকা কমে যাবে।
মনে থাকবে? জি জি স্যার। আচ্ছা, এটা এভাবে লিখো, এটা এইভাবে লিখো, উত্তরণ লিখে কোলন দাও, নিচে লিখো নগদ। প্রতি মাসে উত্তোলন করছে 1000 টাকা ইন্টু 12, তার মানে টোটাল উত্তোলন করছে নগদ কত টাকা? 12,000 12,000 টাকা। এই 12,000 থেকে সে ডেলিভারি ভ্যান ক্রয় করছিল 5,000 টাকা, এই 5,000 এর মধ্যে 3,000 টাকা নিচে উত্তোলন থেকে। কথা কি ক্লিয়ার এটা? জি হয় নাকি আবার বলবো? স্যার, আবার হইলেন। খেয়াল করো, বলছে প্রতি মাসের শুরুতে 1,000 টাকা করে উত্তোলন করছে, মানে কি বছরে 12,000 টাকা উত্তোলন করছে, তাই না? জি এই 3 নম্বর লাইনে বলছে উত্তোলিত টাকার 3,000 টাকা নিয়ে কিতা করছে, একটা ডেলিভারি ভ্যান কিনছে। ডেলিভারি ভ্যানের দাম হচ্ছে টোটাল 5,000 টাকা। এই উত্তোলন থেকে নিচে 3,000 আর বাইসাইকেল বিক্রি করে নিচে আরো 2,000, এই 5,000 টাকা দিয়ে ডেলিভারি ভ্যান কিনছে। তার মানে কি উত্তোলন থেকে কি কনফিউজড? জি স্যার। কি কনফিউজ নাকি বুঝছো কোনটা? কনফিউজ স্যার, বুঝছি না। মালিক প্রতি মাসে 1,000 টাকা করে নগদ উত্তোলন করলো, তার মানে 12 মাসে কত টাকা উত্তোলন করলো? 12,000। 12,000। 12,000 তারপর কি করছে সে, ওই যে 3 নম্বর মাসের 1 তারিখে কি করছে, সে উত্তোলন থেকে সে 3,000 টাকা নিয়ে নিছে, উঠাইয়া নিয়া সে কি করছে, ডেলিভারি ভ্যান কিনছে। আরো 3,000 টাকা লাগছে ডেলিভারি ভ্যান ক্রয়ের জন্য, সেটা কি করছে, তার বাইসাইকেল বিক্রি করে দিয়েছে। কথা ক্লিয়ার? মানে স্যার আরো 3,000 টাকা উত্তোলন করছে হ্যাঁ, ডেলিভারি ভ্যানের 3,000 মধ্যে। টাকা না, 3,000 টাকা উত্তোলন করে নাই, উত্তোলন থেকে যে টাকা উত্তোলন করছিল 12,000 টাকা উত্তোলন জি নাই, 12,000 জি হয়। উত্তোলন করছে। বাট এই উত্তোলন করার পরে এখান থেকে 3,000 টাকা দিয়ে দিছে কি, ডেলিভারি ভ্যান ক্রয় করার জন্য। তার মানে কি, 12,000 থেকে 3,000 ডেলিভারি রাইট ভ্যান। রাইট রাইট, তার মানে কি এই উত্তোলন পরিমাণ বাড়লো নাকি কমলো? স্যার কমছে। 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 ওই জন্য আমরা মাইনাস করব কি, যে নগদ উত্তোলন 12,000 মাইনাস হচ্ছে ডেলিভারি ভ্যান ভ্যান। 3,000 ডেলিভারি ভ্যান হচ্ছে 3,000 টাকা। যদিও ডেলিভারি ভ্যানের দাম হচ্ছে 5,000 টাকা, কিন্তু এই 12,000 টাকা থেকে নিচে 3,000 টাকা। এটা ক্লিয়ার তো তোমরা? জি জি আচ্ছা, ওই জন্য আমরা 3,000 টাকা বিয়োগ করলাম। আর যদি পুরো 5,000ই যদি নিত এই উত্তোলন থেকে, তাহলে 5,000 মাইনাস করতাম নাকি? বুঝছি। জি বুঝছি। আচ্ছা, না তো এটা বিয়োগ করো, 12,000 থেকে 3,000 বিয়োগ করো। 3,000 বিয়োগ করলে কত হয়? 9,000। 9,000 টাকা। এখানে লিখো 9,000 টাকা। ওকে, এবার পণ্য উত্তোলন করছিল না? জি পণ্য উত্তোলন করলে কি হয়, যোগ না বিয়োগ? যোগ। মানে উত্তোলনের পরিমাণ বাড়লো, তাই তো? জি স্যার পণ্য কত টাকার পণ্য উত্তোলন করছে? 3,000 হ্যাঁ, এই যে 3,000 টাকা মূল্যের পণ্য। ওকে, লিখো 3,000 টাকা। তার মানে আবার ঘুরে ফিরে আমাদের উত্তোলনের পরিমাণটা কত হয়ে গেল? 12,000 12,000 হয়ে গেল। বাইরে লিখো 12,000 টাকা। টাকা। আচ্ছা, পরের লাইনটা আমরা পড়ি। গেল এতটুকু। তিনি কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন 7,500 টাকা ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করেন। এটা কি মূলধন নাকি উত্তোলন? স্যার এটা ডিসেম্বর মাসের উত্তোলন। বেতন। উত্তোলন। ডিসেম্বর মাসের
7,500 টাকা, অর্থাৎ কর্মচারীদের বেতন দেওয়ার দরকার 7,500 টাকা, তিনি কি করছেন নিজের তহবিল থেকে সেটা করছেন। তার মানেটা কি? উত্তোলন। উত্তোলন। তার মানে একটা উত্তোলন। আরো আছে অতিরিক্ত মূলধন। এই যে ব্যক্তিগত বাইসাইকেল বিক্রয়ের সমুদয় অর্থ 2,000 টাকা দিয়ে ডেলিভারি ম্যান কিনছেন, তার মানে এটাও অতিরিক্ত মূলধন নাকি? জি এই কর্মচারীদের বেতন দিচ্ছেন 7,500 টাকা, এটা অতিরিক্ত মূলধন। আবার ডেলিভারি ভ্যান ক্রয়ের সময় আরো দিচ্ছে 2,000, এটাও অতিরিক্ত মূলধন। আবার এই যে আসবাবপত্র কেনার সময় 5,000 টাকা দিয়ে আসবাবপত্র কিনছিল, তো এই 5,000-এর 5/2 অংশ অর্থাৎ 2,000 টাকা মালিকের কি স্ত্রীর গহনা বিক্রি করে দিচ্ছে গয়না বিক্রি 2,000, এটাও কিন্তু অতিরিক্ত মূলধন। তার মানে অতিরিক্ত মূলধন কয়টা? 3টা। 7,000, 3টা, 2,000 আর এখানে আছে আরো 2,000 নাকি? 5,000। জি 5,000 না, এই 5,000-এর 5/2 অংশ 2,000। আচ্ছা, এটা হচ্ছে অতিরিক্ত মূলধন। ওকে, জি স্যার। আচ্ছা, তো অতিরিক্ত মূলধন কিভাবে লিখো? এই যে প্রারম্ভিকের দিকে প্রথমে হচ্ছে 7,500 টাকা দিচ্ছে কর্মচারীদের বেতন, প্লাস বাইসাইকেল বিক্রি করে দিচ্ছে আরো 2,000 টাকা, প্লাস আর আসবাবপত্র কেনার সময় 5,000 টাকা দিয়ে আসবাবপত্র কিনছেন, এই 5,000 5/2 অংশ আরো দিচ্ছেন 2,000 টাকা। 2,000। টোটাল কত? এটা কাজ করে ফেলি, এখানে আমরা একটু ভেঙে লিখে ফেলি, সরাসরি 2,000 টাকা না লিখে তোমাদের বোঝার জন্য। আসবাবপত্র কিনছেন কত দিয়ে? 5,000 টাকা দিয়ে, বাট এই 5,000 ইন্টু 5/2 অংশ অর্থাৎ 2,000, এটা মালিকে দিচ্ছেন। তার মানে 7,000 এবং 2,000, 7, 8, 9, 10, 11, 11,500 টাকা, 11,500 টাকা অতিরিক্ত মূলধন এখানে। জি না। দেন দেখ এটা অতিরিক্ত মূলধন, ডেলিভারি ভ্যান কিনছেন। ডেলিভারি ভ্যান তো এখানে আসে না, আসে লাভ লোকসানে? জি না। মূলধন আসবাবপত্র আসে না, অতিরিক্ত মূলধন লিখে ফেলছি। তারপর অন্যান্য তথ্য বলি। দেনাদারের 500 টাকা আদায়যোগ্য নয়, কোন পাশে লিখবো আমরা বলো তো? প্রারম্ভিকের দিকে। এই যে ওই যে অনাদায়ী পাওনা আছে না, এটা বাইরে লিখতে পারো আবার ভিতরে লিখতে পারো। আমি এক কাজ করি, ঝামেলা না করে বাইরে লিখে দিচ্ছি 500 টাকা। আর একটা হচ্ছে কি, খেয়াল করো, এখানে বলছে এই যে অবশিষ্ট দেনাদারের 5% অনাদায়ী দেনা সঞ্চিতি তৈরি করতে হবে। পাইছো? এই যে অবশিষ্ট দেনাদারের মানে দেনাদার কত আছে দেখো একটু। দেনাদার আছে 15,000। 15,000 টাকা থেকে 500 টাকা পাওয়া যাবে না, এই 500 টাকা বাদ দিলে থাকে 14,500। এই 14,500 টাকার 5% মানে অবশিষ্ট দেনাদারের নাকি অনাদায়ী দেনা, এটাও প্রারম্ভিকের দিকেই বসে নাকি? অনাদায়ী পাওনা সঞ্চিতি বা দেনা সঞ্চিতি। তো কারো সমাপনীতে আছে কত টাকা? 14,500। হ্যাঁ, 14,500 আছে। একটু অ্যাড করো, আছে কিন্তু 15,000। খেয়াল করো দেনাদার আছে কিন্তু 15,000। 15,000 থেকে 500 টাকা পাওয়া যাবে না, তো 15,000 মাইনাস 500, ওকে, বিয়োগ করে 14,500। এই 14,500 টাকার কত পার্সেন্ট? 5%। হ্যাঁ, ইনটু 5%। কত টাকা হয়? 14,500 টাকার 5% বলো তো? 425। হ্যাঁ, 14,500 ইন্টু 5%, 725। 725 টাকা। 725 টাকা, ওকে। তারপর
তারপর দেখো প্রশ্নটা, প্রাপ্য নোটের 2000 টাকা আদায়যোগ্য নয়। এখানে প্রাপ্য নোট আসে না, নতুন প্রাপ্য নোটের পাওনা নোট পাওয়া গেছে এত টাকা, এটাও প্রাপ্য নোট বাড়লো বা কমলো এই তথ্যগুলো। তারপরে বলছে নিয়ে বাট্টা সঞ্চিতি তৈরি করতে হবে। প্রাপ্য নোটের বাট্টা সঞ্চিতি বসে প্রারম্ভিকের দিকে, কোন পাশে বসে? প্রারম্ভিকের দিকে। তো সমাপনী প্রাপ্য নোটের উপরে মাথায় রেখো, সমাপনী প্রাপ্য নোট কত বের করছিলাম আমরা? এই যে সমাপনী প্রাপ্য নোট ক নাম্বার বের করছিলাম? 11,500। হ্যাঁ, এই 11,500 টাকার উপরে কত পার্সেন্ট? 2%। জি। ওকে, প্রারম্ভিকের দিকে লিখো 11,500 ইন্টু 2%। হ্যাঁ, কত টাকা হয়? 11,500 ইন্টু 2%, দেখো তো। 11,500 ইন্টু 230। হ্যাঁ, 230 টাকা হয়। লিখো 230 টাকা। 230 টাকা। টাকা। তারপরে দেখো প্রশ্নটা, আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করতে হবে। আসবাবপত্রের অবচয় কোন পাশে বসাই? স্যার প্রারম্ভিকের পাশে। প্রারম্ভিক মূলধনের পাশে। ওকে, আসবাবপত্রের অবচয়। তো লিখো আসবাবপত্রের অবচয়, এইভাবে লিখো আসবাবপত্রের অবচয়। আসবাবপত্রের অবচয় আমরা ব্র্যাকেটের মধ্যে ক্যালকুলেশনটা করব। তো আসবাবপত্র দেখো বছরের শুরুতে আছে 25,000, বছরের শেষে 30,000, তার মানে বোঝা গেল কি আসবাবপত্র বাড়লো নাকি? বাড়লো। তো 25,000 যে ছিল বছরের শুরুতে, 25,000 টাকার আসবাবপত্র ছিল, সেটা আমরা সারা বছর ব্যবহার করেছি, পুরো আমরা 12 মাস ইউজ করেছি, তাই তো? আচ্ছা, এই 12 মাসের আমরা অবচয় নিব, 25,000 টাকার উপরে 12 মাসের অবচয় নিব। আর নতুন যেটা কিনলাম 5,000 টাকার আসবাবপত্র, এটা 1 জুলাই, তার মানে 6 মাস ব্যবহার হয়েছে, এটার 6 মাসের আমরা অবচয় নিব। ক্লিয়ার কথা? অর্থাৎ 25,000 টাকা ছিল বছরের শুরুতে আসবাবপত্র, এই 25,000 টাকার উপর আমরা কত পার্সেন্ট? 10%। 10%। 25,000 টাকার 10%। হ্যাঁ, 25,000 টাকার উপর আমরা সারা বছরের অবচয় নিব, গেল এটা। তারপরে কি প্লাস নতুন আরো কিনেছি কত টাকার? 5,000 ইনটু কত পার্সেন্ট? 10% ইনটু জুলাই ইনটু 10% ইনটু জুলাইয়ের 1 তারিখে কিনেছি, তাই তো? 6/12, 6 মাসে। তো 25,000 এর 10% হচ্ছে 2,500 টাকা, আর 5,000 এর 10% হচ্ছে 500 টাকা, এর 250 নাকি? তো এখানে হচ্ছে 2,500 আর প্লাস হচ্ছে এখানে হচ্ছে 250। হ্যাঁ, টোটাল হচ্ছে 2,750 টাকা নাকি? 2,750 টাকা হলো আসবাবপত্রের অবচয়। তারপর পরের লাইনটা, মূলধন উত্তোলনের উপর 10% সুদ ধরতে হবে। মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ। ওকে, মূলধনের সুদটা আমরা কোন পাশে বসাই? প্রারম্ভিক মূলধনের পাশে, আর উত্তোলনের সুদ বসাই সমাপনী মূলধনের পাশে নাকি? মূলধনের সুদ এবং সমাপনী মূলধনের সুদ আমরা মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ আমরা কিন্তু বের করে ফেলছি, তাই না? এই যে খ নম্বরে, তো মূলধনের সুদ হচ্ছে 1,310 টাকা, এটা হবে এই পাশে। ওকে, হ্যাঁ, উত্তোলনের সুদ বের করছি আমরা কত টাকা? 650 টাকা, এটা হবে সমাপনী মূলধনের পাশে।
610 টাকা। ওকে, জি স্যার। তারপরে যাই, দেখো এখানে অন্যান্য তথ্যাবলী যা ছিল সব শেষ। এবার আমরা বক্সে যাব, বক্সে গিয়ে দেখবো ঋণ এবং বিনিয়োগের পার্সেন্টেজ আছে, সুদ নিব। তো ঋণের পার্সেন্টেজ আছে এবং বিনিয়োগের পার্সেন্টেজ আছে, তাই তো? জি সুদ নিব এবং জি বিনিয়োগের সুদ নিব। প্রথমে ঋণের সুদ। ঋণের সুদ দেখো, ঋণ আছে বছরের শুরুতে 30,000, বছরের শেষে তার মানে কি কিছু নাই, তার মানে কি অবশ্যই আছে সমাপনীতে 30,000ই, অর্থাৎ ঋণটা ব্যবহার হয়েছে 7 বছর। এই 30,000-এর 6% যা হয় তাই হচ্ছে ঋণের সুদ। ঋণের সুদটা কোন পাশে বসে আমরা? স্যার প্রারম্ভিকের পাশে প্রারম্ভিকের দিকে। 30,000 % 1800 6% নাকি কত হয়? জি জি 1800 1,800 টাকা। ওকে, তারপরে ঋণ, তারপরে হচ্ছে এই যে বিনিয়োগের পার্সেন্টেজ আছে, তার মানে বিনিয়োগের সুদ হবে। ওকে, বিনিয়োগের জি দেখো 60,000 টাকা, তবে বিনিয়োগটা করা হয়েছে বছরের মাঝামাঝি, তার মানে বিনিয়োগের সুদ আসবে 6 মাসের সুদ নাকি 7 নাম্বার মাসের জি স্যার। তো বিনিয়োগের সুদ হবে কত? 60,000 টাকার 10% হারে 12/6। 60,000 টাকার 10% হারে 12/6। বিনিয়োগের সুদটা হয় কোন পাশে? সমাপনীর পাশে। সমাপনী। জি হ্যাঁ, বিনিয়োগটা কত? 60,000 টাকা, তাই তো? জি জি 60,000 ইন্টু কত পার্সেন্ট? 10% 10% ইন্টু 6/12 নাকি? জি 3000 হ্যাঁ, টোটাল হয় 3,000 টাকা। ওকে, তার আমাদের বক্সের আইটেমও শেষ, তার মানে কি লাভ লোকসান বিবরণী কমপ্লিট। জি শুরু করেছি বক্সের নিচ থেকে শেষ পর্যন্ত, স্যার এটা তারপর একটু বক্স থেকে হ্যাঁ একটু জটিল। আমরা শুরু করেছি বক্সের নিচ থেকে, তারপরে কি শেষ পর্যন্ত করলাম, করার পর বক্স থেকে নিলাম ঋণ এবং বিনিয়োগের পার্সেন্টেজ, থাকলে সুদ নিলাম। ওকে, জি জি দেখো কোন পাশটা বড়, যে পাশটা বড় ওই পাশটা যোগ করো। সমাপনী। বলো কোন পাশটা বড়? সমাপনীর পাশ। সমাপনীর পাশ বড়। ওকে, সমাপনীর পাশটা যোগ করো, সমাপনীর পাশটা যোগ করো। সমাপনীতে আছে কত? 80,700 টাকা প্লাস 93,350 650 প্লাস 3,000 96350 নাকি? জি 96350 6350। ওকে, এই 96,350 টাকা আমরা প্রারম্ভিকের দিকে লিখবো, লিখে এটা পার্থক্যটা বের করবো, এটা থেকে এগুলো মাইনাস করো। 96,350 মাইনাস 12,500, 12,500 মাইনাস 11,500, 11,000 মাইনাস 500 মাইনাস 725 মাইনাস 230 মাইনাস 2,750 মাইনাস 1,310 মাইনাস 1,800। তোমাদের কত হয়েছে? 68,000 65,000 3025 68,600। 65,035 ওমা, কি বলো? জি স্যার 65,035 তোমাদের দুইজনের কি জি আমারও 65,000 সেম ও জি হয়েছে? আবার বলো। 65,036 65,036 এটা হয়েছে? যে 5 স্যার লাস্টে 35 এটা হয়েছে? জি শিওর তো? জি স্যার 3 4 5 10
11 5 6 7 8 9 10 11 না আমার একটু সন্দেহ লাগতেছে আবার করো তো ক্যালকুলেশনটা ওকে স্যার আবার হবে 9 6 3 5 মাইনাস তোমরা কি মাইনাস দিছো নাকি যোগফল বসাইছো জি না মাইনাস তো স্যার সব 12,500 মাইনাস 11,500 মাইনাস 500 মাইনাস 725 মাইনাস 230 মাইনাস 2,750 মাইনাস 1,310 মাইনাস 1,800 টেম্বার স্যার 65,035 ঠিক আছে তোমাদেরটা Yeah. এখানে লিখো নেট মুনাফা ব্র্যাকেটে মূলধন হিসেবে স্থানান্তরিত এটা লিখো ওকে জি Yes. আচ্ছা লাস্ট স্টেপ সেটা হচ্ছে বৈষয়িক বিবরণী তৈরি করো ঘর তো বানানো কমপ্লিট তোমাদের তাই না জি আচ্ছা তো আমরা সেখানে লিখবো সমাপনী সম্পদ এবং সমাপনী দায় সাথে সমন্বয় থাকলে এই সমন্বয়গুলো আমরা যোগ বিয়োগ করবো তো প্রথমে দেয়া আছে দেখুন নগদ তহবিল 8,000 টাকা তো লিখো নগদ সম্পদের দিকে 8,000 টাকা তারপর ব্যাংক জমাতিরিক্ত এটা হচ্ছে দায় 8,000 টাকা দায়ের পাশে লিখো 8,000 টাকা লিখছো Yeah. বিবিধ পাওনাদার দায় দেখো কিন্তু সমাপনীতে নাই নাই তো নাই লিখবো না তারপর বিবিধ দেনাদার 15,000 টাকা সেটা সম্পদ আমরা সম্পদের পাশে লিখবো সাথে কিন্তু দেনাদারের সাথে কাজ আছে দেখো এই যে দেনাদারের 500 টাকা আদায়যোগ্য নয় অবশিষ্ট দেনাদারের 5% অনাদায়ী দেনা সঞ্চয় তৈরি করতে হবে এই দুটোটা বিয়োগ করতে হবে 15,000 টাকা থেকে তো আমাদের দেনাদার 15,000 টাকা দেনাদার আছে 15,000 টাকা আর দেনাদার থেকে মাইনাস করতে হবে অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা সেটা হচ্ছে 500 টাকা 500 টাকা মাইনাস করলে কত হয় বলো তো 14,500 14,500. 14,500 টাকা তারপর মাইনাস কি অনাদায়ী পাওনা সঞ্চিতি বা অনাদায়ী দেনা সঞ্চিতি এই যে অবশিষ্ট দেনাদারের 5% কত টাকা হয় সেটা আমরা বের করেছিলাম এই যে বের করেছিলাম এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 725 টাকা 525 হ্যাঁ তো লিখো 725 টাকা 725 টাকা এবার এটা বিয়োগ করো বিয়োগ করলে কত হয় এই 14,500 মাইনাস 725 বিয়োগ করো তো দেখো তো কত হয় 13,775. 13,775 775. Yeah. শিওর তো জি স্যার আচ্ছা 13,775 আচ্ছা আসি গেল দেনাদার তারপর বকেয়া বেতন 300 টাকা সেটা কি দায় না জি দায়ের পাশে লিখো বকেয়া বেতন 300 টাকা এখানে কিন্তু পাওনাদার নাই তাই না জি 300 টাকা তারপর ঋণ সমাপনীতে প্রারম্ভিকে যা ছিল তাই কিন্তু সমাপনীতে ছিল 30,000 টাকা তাই না জি জি ঋণ হচ্ছে 30,000 টাকা সাথে সাথে ঋণের যেহেতু পার্সেন্টেজ আছে বকেয়া ঋণের সুদ কত টাকা বের করেছিলাম বকেয়া ঋণের সুদ এই যে আমরা ঋণের সুদ বের করেছিলাম এই যে 30,000 6% 1,800 টাকা পাইছো তোমরা জি হ্যাঁ ঋণের সুদ হচ্ছে 1,800 টাকা 1,800 টাকা তারপর
হ্যাঁ, বিনিয়োগ ৬০,০০০ টাকা, সাথে সাথে বকেয়া বিনিয়োগের সুদ। বিনিয়োগটা হচ্ছে সম্পদ, সম্পদের দিকে বিনিয়োগ হচ্ছে ৬০,০০০ টাকা, সাথে সাথে বকেয়া বিনিয়োগের সুদ, যেহেতু পার্সেন্টেজ আছে। বকেয়া বিনিয়োগের সুদে যে বের করেছিলাম ৩,০০০ টাকা। ৩,০০০। ওকে, ৩,০০০ টাকা। তারপর আসবাবপত্র ৩০,০০০ টাকা, মানে ২৫,০০০ টাকা যুগ নতুন ক্রয় ৫,০০০ টাকা, টোটাল ৩০,০০০ টাকা। আমরা সরাসরি ৩০,০০০ টাকা লিখে ফেলবো। ক্লিয়ার? জি জি হয়। মাইনাস অবচয় দিয়ে দিব, এই যে অবচয় আছে 10%। ওকে, ৩০,০০০ মাইনাস অবচয় হচ্ছে, এই যে অবচয় হচ্ছে ২৭৫০ টাকা। পাইছো তোমরা? জি হয়। আসবাবপত্র হচ্ছে ৩০,০০০ টাকা, আর অবচয় হচ্ছে কত? অবচয় কত জানি বের করছিলাম? ২৭৫০। ২,৭50 টাকা। ওকে, এবার যে কাজটা করবা, বিয়োগ করো। ২৭,২৫০। ২৭,২৫০। ২৭,২৫০ টাকা। আচ্ছা, তারপরে আসি আসবাবপত্র, পরে প্রদেয় নোট। প্রদেয় নোট সমাপনীতে কত ছিল? সমাপনীতে আমরা বের করেছিলাম, ও মাই গড, আর 10 মিনিট। প্রদেয় নোট এই যে সমাপনীতে ১০,৫০০ টাকা না? জি জি হয়। প্রদেয় নোট সমাপনীতে লিখো ১০,৫০০ টাকা। ১০,৫০০ টাকা। তারপর দেখো কি আছে, প্রাপ্য নোট সমাপনীতে কত ছিল আমরা বের করেছিলাম ক নাম্বারে? প্রাপ্য নোট ১১,৫০০ টাকা, তাই না? জি হয়। জি একটু ভিতরে লিখো, একটা কাজ আছে। ১১,৫০০ টাকা। কি কাজ জানো? কে বলতে পারো? আচ্ছা, বলতে পারবো না? নোটের বাট্টা সঞ্চিতি ছিল, বাট্টা এই যে 2% বাট্টা সঞ্চিতি, খেয়াল করছো? মাইনাস। জি হ্যাঁ, এটা আমরা এখানে বের করছিলাম, লাভ লোকসান বিবরণীতে বের করেছিলাম। এই যে প্রাপ্য নোটের বাট্টা সঞ্চিতি। বাট্টা সঞ্চিতি। ইয়েস, তো মাইনাস বাট্টা সঞ্চিতি। কত টাকা বের করছিলাম প্রাপ্য নোটের বাট্টা সঞ্চিতি? 230 টাকা। হ্যাঁ, 230 টাকা। ওকে, মাইনাস 11,270। 11,270। 11,270 টাকা। আচ্ছা, গেল প্রাপ্য নোট। আর কি আছে? বক্স কমপ্লিট, তাই তো? নিচে দেখো, জি নিচে এই প্রথম লাইনে আছে উত্তোলন, দ্বিতীয় লাইনে আছে কি? অতিরিক্ত মূলধন, পরের লাইনে আছে উত্তোলন থেকে টাকা নিয়ে এবং বাইসাইকেল বিক্রি করে কি আনছিল? ডেলিভারি ভ্যান আনছিল। এটা কি সম্পদ না? ডেলিভারি ভ্যান। জি ডেলিভারি ভ্যানের দাম হচ্ছে 3,০০০ এবং 2,০০০, টোটাল 5,০০০ টাকা। ক্লিয়ার? জি জি আচ্ছা, ডেলিভারি ভ্যান হচ্ছে 5,০০০ টাকা। লিখো সম্পদ। লিখা শেষ? জি ওকে, তারপর কি? এই 5,০০০ টাকার আবার আসবাবপত্র কিনছে। আমরা কিন্তু আসবাবপত্র বলছি 30,০০০। এটার মধ্যে আবার 2,০০০ টাকা অতিরিক্ত মূলধন আছে, এই যে মালিকে 5/2 দিয়েছিল। আচ্ছা, মূলধন উত্তোলন আমরা সব শেষে লিখবো, মূলধনের সুদ, উত্তোলনের সুদ সব শেষে লিখবো। তারপরে দেখো, দেনাদারের এত টাকা আদায়যোগ্য নয়, অবশ্যই দেনাদারের এত পার্সেন্ট আমাদের দেনা সঞ্চয় তৈরি করতে হবে, এটা লিখে ফেলছি আমরা। প্রাপ্য নোট লিখে ফেলছি, প্রদেয় নোট লিখে ফেলছি, আসবাবপত্রের অবচয় লিখে ফেলছি, মূলধন উত্তোলনের সুদ রয়ে গেছে, তাই তো? আমাদের লাস্ট জি হয়ে গেছে প্রারম্ভিক মূলধন দিয়ে শুরু, লাস্ট চ্যাপ্টার। তো প্রারম্ভিক মূলধন এখানে আছে কত? 12,500 টাকা না?
জিও ওকে, প্রথমে লিখো 12,500, প্রারম্ভিক মূলধন 12,500, 12,500 যোগ অতিরিক্ত মূলধন। আমরা তো জানি সিএলটা। জিও স্যার জি স্যার অতিরিক্ত মূলধন কত বের করছিলাম? এই যে অতিরিক্ত মূলধন বের করেছিলাম 11,500 টাকা। অতিরিক্ত মূলধন 11,500 টাকা। আচ্ছা, এই দুইটা যোগ করো। 24,000 কত টাকা? 24,000 20,000 রাইট। হ্যাঁ, 24,000 টাকা, তাই তো? জিও তারপর আমরা জানি মূলধনের সুদ থাকলে যোগ, এখানে মূলধনের সুদ আছে না? এই যে বের করেছি আছে মূলধনের সুদ 1310 1310 টাকা। 25,310 1310 টাকা। আচ্ছা, 1310 যোগ করো, কত হয়? 25,310 25,310 25,310 টাকা। হ্যাঁ, তারপর নেট মুনাফা থাকলে যোগ। নেট মুনাফা আছে না? 65,035 65,035, জিও 65,035, 65,035 টাকা। ওকে, 90,345 কত হয়? 90,345 90,345। তারপর উত্তোলন থাকলে বিয়োগ। উত্তোলন আছে না অঙ্কে? জিও উত্তোলনটা আমরা বের করছি 12,000 টাকা। 12,000 টাকা লিখো এখানে। উত্তোলন মাইনাস উত্তোলন 72,000, 12,000 কত টাকা হয়? 72,000 মাইনাস করলে 78,375 ওয়েট 78,375 78,345 না? 75 তাহলে আগেরটা কত ছিল? কি এটা কি 90,345 ছিল না? জিও 45। এখান থেকে 12,000 মাইনাস করলে কত হয়? 78,345 হ্যাঁ, 45। 75 বলছো কেন? 650 আচ্ছা, তারপর উত্তোলনের সুদ থাকলে বিয়োগ। উত্তোলনের সুদ ছিল না? এই যে উত্তোলনের সুদ আছে 600 টাকা। 650 হ্যাঁ, উত্তোলনের সুদ 650। 650 উত্তোলনের সুদ 650। ওকে, এবার 77,695 77,695 695 77,695। ওকে, এবার যোগ করো। জিও এবার সবগুলা যোগ করো, দুইটা পাশ যোগ করো, দেখো কত হয়। কত হয় ক্যালকুলেশন করছো তোমরা? জিও জি স্যার যোগ 300 যোগ 30,000 যোগ 1,800 যোগ 10,500 যোগ 77,000 স্যার সোয়াপনির পাশে সম্পদ জমার পাশে 1,28,295
সম্পদের পাশ তার মানে 2 পাশ, আমি দায়ের পাশ দেখলাম। হ্যাঁ, দুইটা 1,28,295, 1,28,295 টাকা। তার মানে আমাদের দুইটা পাশই মিলল। ওকে, জি আমি দিন যে হার্ড সায়েন্স হ্যাঁ, এই পুরো শীটটা একটু রিভিশন দিবা, তোমাদের উদাহরণের অঙ্কগুলো রিভিশন দিবা। আর তোমাদের কি ওই যে বোর্ড কোয়েশ্চেন করার কথা ছিল, করছিল তোমরা? করলাম স্যার। বইয়ের বোর্ড কি কোয়েশ্চেন হয়েছে? তোমরা কি হোমওয়ার্ক করছিলা? এটা বইয়ের হোমওয়ার্ক, বইয়ের ইয়েগুলা বোর্ড কোয়েশ্চেন বাকি রয়েছে কয়েকটা। তাহলে এক কাজ করো, আগামী দিন পরীক্ষা না নিয়ে, হ্যাঁ, তোমাদের জি বইয়ে দেখো এই চ্যাপ্টারের ক্রিয়েটিভ অংশে দেখো অনেক বোর্ডের কোয়েশ্চেন আছে। এই সবগুলো শেষ করো, শেষ করে এখান থেকে প্রবলেম বের করো, প্রবলেম বের করে আমাকে দেখাও, আগামী দিন প্রবলেম সলিউশন করবো। যত প্রবলেম আছে মনে থাকবে, একটা বোর্ড ওকে স্যার। ছাড়বা না, তোমাদের বইয়ের একটা বোর্ড কোয়েশ্চেন ছাড়বা না, প্রবলেম গুলো সলিউশন করবো আগামী ক্লাসে। ওকে ওকে ঠিক আছে, ভালো থাকো। ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।